হইলাম, ওনাদের কাছ থেকে যে পরামর্শগুলি পেলাম এবং স্বল্প জায়গাতে আমরা ৩ টা ফসল কিভাবে উৎপাদন করব সেটারও একটা সলিউশন পেলাম এবং নারকেল উৎপাদন সম্পর্কেও উম জানতে পারলাম। এবং পরবর্তীতে যে স্যার আমাদেরকে দেখাইলো যে লাইসেন্স সম্পর্কে আমাদের যে বড় পরিসরে যদি আমরা উদ্যোগ নেই, সেক্ষেত্রে লাইসেন্সগুলি কোথায় কিভাবে সলিউশন করা যায় সেই বিষয়ে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসমত আলী। আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমি ডেন্টাল টেকনোলজিস্ট। জি জি, টেকনোলজিস্ট। কৃষিতে কাজ করতে চান? জি জি, আগ্রহী আমার। আমি টিস্যু কালচার সম্বন্ধে আমার আগ্রহী। টিস্যু কালচার শিখতে। আপনি কত কথা বললেন? আসসালামু আলাইকুম। আজকে ট্রেনিং সেশনে আজকে ট্রেনিং সেশনে আমরা যা শিখতে পারছি এটা সবাই জানে, কিন্তু এর ভিতর থেকে ওই যে ভাই যেটা বললো যে আমাদের ভালো বীজের যেই চাহিদাটা, এইটার একটা সোর্সিং এ আসলে আমাদের খুবই দরকার। বাট এইটার প্রকৃত পক্ষে যে আমরা কিন্তু যেই সোর্সের মাধ্যমে আসে, এখন যেমন যেটা বললো যে এয়ার ওরা 15% আসে, তো বাকি যে সোর্সটা আছে এখন সেই ক্ষেত্রে আমরা এইটার একটা মার্কেট আমাদের কাছে আছে। যদি এখান থেকে কেউ যদি ইচ্ছা করি তাহলে বোধহয় আমরা মনে হয় এটা নিয়ে কাজ করলে মনে হয় ওই যে ভাই পেঁপে চাষ করতে যায় বীজের কারণে ধরাটা খাইছে, এই জায়গাটা নিয়ে আসলে কাজ করার বিশাল একটা অপরচুনিটি আছে আমার মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিয়াদুজ্জান্নাত শুভ। আমার বাসা রংপুরে। তো যখন অনলাইনে আমি বিজ্ঞপ্তিতে পাই, তো এর মাঝে ছোট একটু গল্প বলতে হবে ১ মিনিট শুধু। আমার বাড়ির পাশে সম্পর্কে আমার জ্যাঠাতো ভাই হয়। উনি হলো বিএস। মানে দেখা যাচ্ছে নতুন রূপ আমন ধান বা এই ধরনের যেগুলো আপডেট বার হয়েছে, উনি কিন্তু কাউকে পরামর্শ দেয় না। বা আমরা যদি জানতে চাই বলে না। মানে মনের ভিতরে একটা ধাক্কা। মানে বলতে চায় না কাউকে। মানে যদি আমার ফসলটা ওরা আবার চাষ করে, ওরাও লাভবান হবে। তো অনেক টোপে আবার আমরা কিন্তু ভাই ওখানে গাজর করি, ক্ষীরা করি, শসা করি, মিষ্টি কুমড়া করি। কিন্তু ওই যে আমাদের যে দোকান থেকে যা নিয়ে আসি, কীটনাশকের দোকান থেকে ওইভাবেই চালাই। কিন্তু উনি বলে না। তো আমার মনে একটা ধারণা, আর ভাই আপনি বিএস, আপনার সবাইকে পরামর্শ দিবেন। কিন্তু আপনি বলেন না কেন? তো আমিও উনার সাথে কথা বলিনি এই বিষয়টা নিয়ে। তো আমরা যে গাজর বা শসা আবার ক্ষীরে যেটা করি ভাই, আমি দেখি ভাই, আমি রংপুর থাকা অবস্থায় আমি মেসেজ আমার টাকা দেয়, আমার তো বাবা কৃষি কাজ করে। কিন্তু ওখান থেকে বেনিফিট আসে না। খালি বলে লস হয়। কিন্তু আমি কিন্তু মানে আমার তো মেসে টাকা দেওয়া লাগে। আজকের প্রোগ্রাম থেকে ট্রেনিং থেকে কি শিখেছেন আর কি শিখতে চাইছিলেন? আমরা ছিলেন না, এজন্য একটু না, ঠিক আছে। আমরা মানে ওখান থেকেই আমার একটা মানে অনেক ধারণা হয় যে আসলে কৃষিকাজে শুধু কি লস প্রজেক্টে লাভ হয় না। তখন আমি আমাদের অঞ্চল থেকে মানে কাঁঠাল অঞ্চল বলে, পল্লী অঞ্চল বলে, ওনাদেরকে আবার লাভ হয়। তো আমি কই আসলে আমাদের এখানে আসলে মানে মাটির সমস্যা, নাকি আসলে আমাদের পরিচর্যা ঠিকভাবে হয় না, না আমাদের জ্ঞানের অভাব। আমাদের ওখানে কিন্তু ভালো একটা বিএস বা এই ধরনের কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। শুধু যে কীটনাশক ওষুধ যিনি বিক্রি করে উনি যে যা বলে তাই। ওই অনুযায়ী সবাই মানে ওইভাবেই মানে গাছ রোপণ করে। আর আমার এখানে আসা একটা আমি গাজীপুরে জব প্রিপারেশন আছি। তো আমার টার্গেট ছিল এটাই যে আমি আসবো। আসার পর আমি কিছু শিখবো। যে আসলে যেমন আজ যে স্যার বলল যে সে একটা করে মানে সারের ভিতর ২ টা করে উপাদান থাকে, বা এটা আমার যদিও আমি বইয়ে পড়ে অতটা আমার তো খেয়াল ছিল না, বা জৈব সারে কিভাবে প্রয়োগ করতে হয়। আ তারপরে আজকে আমি নতুন একটা জিনিস শিখলাম, কোনটা মানে ডিমের যে খোসাটা আছে ওটা নাকি গাছের জন্য উপকার। তো আসলে বিষয়টা আমি জানতে পারলাম। আজকে আমি ফার্স্ট মানে এটা জানতে পারলাম। তো আরো কিছু জানার জন্য এই কি আর আমার আগ্রহ ছিল। আর এই কাজের প্রতি আমি একটু মানে বেশি আগ্রহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিজানুর রহমান শুভ। আমি বগুড়া থেকে এসেছি। আমরা
আজকে দুজন সম্মানিত স্যারের আমরা দুটো সেশন পেয়েছি। আলহামদুলিল্লাহ, দুটো সেশনই চমৎকার ছিল। বিশেষ করে মানে আমরা তো গতকালকেও যে একটা আমরা যে রাতের বেলা বসেছিলাম, রিয়াজ ভাই বলেছিলেন যে আসলে যে যাই বলি আমরা আসলে টাকার জন্যই পরিশ্রম করি। তো খুব খুব মজা লেগেছে। আর একটা বিষয় আমার পার্সোনাল, যেহেতু ওর সাথে কানেক্টেড, বড়লোক হওয়ার বিষয়টা, বড়লোক কোটিপতি, এবং স্যার কিন্তু পেয়ারা নিয়েই কথা বলছেন। পেয়ারা আনারস না, মানে যেহেতু আমি পেয়ারা করি সেজন্য আমার মনে হয়েছে। তবে আমি একটা আফসোস কাজ করছে, স্যার শুধু একটা মানে সাইকেলেই বলছে, মানে পেয়ারা আনারস এইটা বাদ দিয়ে অন্য যদি আরো দুই একটা, হ্যাঁ দুই একটা যদি মানে অপশন দিতেন তাহলে অন্যদের একটু সুবিধা হতো। যাই হোক, আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমার কেমন লাগছে, আমার জন্য কোটিপতি হওয়ার জন্য একটা রাস্তা দেখাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, স্যারকে অনেক ধন্যবাদ। আর সেকেন্ড সেশনে স্যার যে কোশ্চেনটা করেছেন, মানে স্যারের যে নোমান স্যারের যে লেকচারটা ছিল, নিঃসন্দেহে ভালো লাগছে। যদিও ফার্স্ট সেশনের স্যারের সাথে আমরা ফ্রিলি কথা বলছিলাম, কিন্তু দ্বিতীয় সেশনে তো নোমান স্যারের সাথে ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। তারপরেও স্যার যেটা আলোচনা করছেন এটা টোটালি নতুন আমার কাছে। মানে জি হ্যাঁ, সার্টিফিকেট। হ্যাঁ, কিন্তু ওটা নিয়েই ধরেন আমরা মানে একদমই জানতাম না, সম্পূর্ণ নতুন বিষয়ে ধারণা পেয়েছি। সেদিক দিয়ে মনে হয় খুব ইনফরমেটিভ ছিল আমার জন্য। এর জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ দুইটা সেশনই আমার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান কোয়েল। তো আজকের সেশনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের নারকেল চাষ। আমরা ভিয়েতনাম থেকে হাজার হাজার কোটি টাকার নারকেল গাছ নিয়েছি। আমি কুষ্টিয়া সুগার মিলে দীর্ঘদিন চাকরি করছি। ওখানে আমি নিজের হাতে আমি 500 চারা লাগাইছি। আল্লাহর রহমতে আজও নারকেল হয়নি। আজও নারকেল হয়নি। আমার বাড়ি কেরোয়ান কোম্পানি এলাকায় দর্শনা, ওখানেও প্রায় 1000-এর উপরে নারকেল গাছ লাগানো আছে। তো আমি এখনো পর্যন্ত একটা গাছও নারকেল আসতে দেখিনি। গড়ে প্রায় 7-8 বছর বয়স হয়ে গেল। তো আজকে যে ইনফরমেশনটা পেলাম আশা করি খুবই গুরুত্বপূর্ণ। মানে এটাই আমি মনে করছি বাসায় যে এটা অ্যাপ্লাই করব, এবং ওই যে কেরোয়ান কোম্পানির যে জিএম আছে ওনার সাথে খুব ভালো সম্পর্ক, ওনাকে আমি জাস্ট পরামর্শ দেবো আপনি 50টা গাছে করেন, টাকা তার ওনার না, কোম্পানির টাকা। এটাই আমার কাছে ভালো লাগছে। আর দ্বিতীয় যেটা ভালো লাগছে, এটা আমাদের যে পেপারস ডকুমেন্টারি যে জিনিসগুলো, এগুলো আমাদের সবারই অজানা ছিল। যে আসলে অন্যান্য সেক্টরে জানা আছে, বিশেষ করে আইআরসি ইআরসি বা এইসব এলসি টেলসি নিয়ে যা করা, এগুলা যেহেতু আমি মার্চেন্ডাইজিং জব করেছি এগুলো আমি জানি, কিন্তু এগ্রিকালচার সাইটে যে জিনিসটা এটা আমার টোটালি জানা ছিল না। তো আজকে আমার এটার জন্য অনেক ভালো লাগছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার আগামীকাল কথা হবে। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। ভাই আজকে আমরা ক্লাসে মোটামুটি 2টা সেশন হিসাবে কারোর দেখা যাচ্ছে যে এক্সপেকটেশন পূরণ হয়েছে, কারোর হয়নি। আসলে আজকে শুরুর দিন, তাই না? প্রথম দিন তার মধ্যে শুরুর যে ক্লাসটা ছিল আমাদের মেহেদী স্যার নিয়েছেন, এখানে একটা আমরা সুযোগ পাইছি। সুযোগটা ছিল হচ্ছে যে আমরা কথা বলতে পারছি। কারণ স্যার যদি নির্দিষ্ট একটা টপিক নিয়ে শুধু ওনার মতো করে লেকচার দিতেন, তাহলে দেখা যাচ্ছে আজকে নারকেল গাছের টপিকটা হয়তো উঠতোই না। ঠিক আছে, নারকেল গাছের যে টপিকটা এটা আজকে উঠতো না। আসলে আমার আজকে স্পেশালি মানে একটা চাহিদা ছিল, এক্সপেকটেশন ছিল, সেটা হচ্ছে নোমান স্যারের ক্লাসে উনি একটা বিষয় নিয়ে তুলে ধরছিলেন, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন। কিন্তু সেটা হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে। ভ্যালু অ্যাডিশন যেটা, যেমন আমাদের মুক্তার ভাই মরিচ চাষ করছেন, উনি বাজারে মরিচটা বিক্রি করতে পারেন, সেটা যেমন আমরা এই যে অফ সিজনে এসে দামটা ভালো পাচ্ছি। এখন দাম হয়তো 300-400 বা সময় সাপেক্ষে 600 বা 800 ঘরেও পৌঁছায়। ব্যাপারটা হচ্ছে যে যখন সিজনের সময় চলে তখন মরিচের কেজি 60 টাকাও হয়, 50 টাকাও হয়। দেখা যাচ্ছে যারা অ্যাকচুয়ালি মরিচ ভাঙে তাদের টাকা দিতে গেলেও হিমশিম খেয়ে যেতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ভ্যালু অ্যাডিশনটা কি? এই মরিচটা নিয়ে দেখা যাচ্ছে অনেকে কি করতে পারে, আচার বানাতে পারে। এখন এই যে প্রসেসটা, ঠিক আছে, এর যে প্রসেসটা এটা হয়তো আমরা এখান থেকে শিখতে পারবো না, কিন্তু ভ্যালু অ্যাডিশনের দেখা যাচ্ছে যে অন্য অন্য আদার্স যে ব্যাপারগুলো আছে, আমরা মনে হয় যে আরেকটুকুন শিখলে আমাদের জানার ক্ষেত্রে একটু পরিধিটা বাড়তো। আমার এটা হচ্ছে এক্সপেকটেশন ছিল।
এখন আপনাদের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, যাই হোক আমি আর বেশি কথা বলবো না, আরো অনেক এক্সপেকটেশন আছে, সেগুলোর কথা না বলি, আমরা নতুন নতুন কথা শুনি। এই সুলতান, তুমি কথা বলো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতানুল হাসান, কুড়িগ্রাম জেলা থেকে। আজকে আমাদের যে সেশন ছিল ২ জন স্যারের, তার মধ্যে সবগুলোর মধ্যে হচ্ছে আমরা নতুন যারা আছি, আমরা যেটাই শিখবো সেটাই আমাদের লাভ। আমরা বিশেষ আগে তেমন কিছু জানতাম না। আজকে নারিকেল গাছ সম্পর্কে জানলাম, পেয়ারা, নতুন কিছু জাত, আনারস এগুলো সম্পর্কে জানলাম। পরে আবার আমাদের নোমান স্যারের কিছু ছিল। আমরা বিশেষ করে কৃষকরা সবসময় করি যে আমাদের পণ্যগুলো বাহিরের দেশে কেন যায় না? আমরা এই যে স্যার বললো যে আমাদের পণ্যর মান খারাপের জন্য বাইরের দেশ থেকে আমাদের দিন দিন রিপোর্ট আসে। এইজন্য আমাদের পণ্যগুলো বাহিরে বেশিদিন চলে না। এই জিনিসগুলো আমাদের জানা থাকে না। আমরা মূলত এইজন্যই দোষ দেই সরকারকে। সরকার এগুলো পদক্ষেপ নেয় না কেন? সরকার পদক্ষেপ নেয় কিন্তু আমাদের ভুলের কারণে এগুলো হয় না। এগুলো সবকিছু নতুন কিছু শিখলাম। আশা করি ক্লাসগুলো আমার খুব ভালো লাগছে। সামনে ২ দিন আরো আছে, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল, ফেনী থেকে আসছি। তো শিক্ষার বিষয়ে আসলে আমার আজকে যেটা শিক্ষা হয়েছে সেটা হচ্ছে একমাত্র আমার কাজে পৌঁছাবে মুরগির বিষটা নিয়ে কথা। কারণ হচ্ছে আমাদের ওদিকে গোবর পাওয়া যায় না। ওটার পরিপ্রেক্ষিতে মুরগির বিষটা দিয়ে যেন কাজটা চালিয়ে নেওয়া যায়, এজন্য আমি স্যারকে না হলে ১০ বার রিকোয়েস্ট করছি, শুধু এটা জানার জন্য, বুঝার জন্য। আপনিও কয়েকবার রিকোয়েস্ট করছেন। ঘুরে ফিরে স্যার কিন্তু ফালতে যায়, কিন্তু আমরা বারবার তাকে সেভে ধরি। উনি অন্যদিকে ট্রফিকে চলে যায়, আমরা সেভে ধরি তাকে। কিভাবে এটা কি করা যায়? তো উনি বলছে ঠিক আছে ১০০ বস্তার পরিবর্তে ২০০ বস্তা দিলে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা ভয় পাইতেছি যদি বেশি দিলে যদি গাছটা জ্বলে যায় অথবা নষ্ট হয়ে যায়, কিন্তু মুরগির বিষটা কিন্তু গরম, অতিরিক্ত দেওয়া যায় না। সরাসরি যদি আপনি একটা পেঁপে গাছ লাগানোর পরে যদি সরাসরি ফাঁসে দেন, গাছটা কিন্তু জ্বলে মারা যাবে। এটা কিন্তু খুবই গরম। আর যদি আপনার ওই ট্রাক্টর দিয়ে শ্বাস করে মাটির সাথে মিশিয়ে ফেলেন, তাহলে জিনিসটা কিন্তু কোনো সমস্যা হবে না। আমি ১ম সিজনে ২০০ বস্তা ডালছি, ১০০ বস্তা গোবর ডালছি। শ্বাস দিছি ৩ শ্বাস, দেওয়ার পরে পেঁপে চাষ করছি। ওই বছর আমার ৬ লাখ টাকা লাভ হয়েছে ১৫০০ গাছ থেকে। কিন্তু দ্বিতীয় বছর আমি এই ভুলটা করছি। দ্বিতীয় বছর আমি ৪,০০০ গাছ লাগাইছি। ওই যে লোভ, লোভ মানুষকে কুরে কুরে খায়। যেটা হোক এটা বাণিজ্যিক বিষয়, এটা লোভ না। এটা হচ্ছে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো ৪,০০০ গাছ লাগানোর ফলে আমি কি করছি? গত বছরে যে গাছগুলো ছিল, ওই গাছটা তুলছি, ফল শেষ হইছে, ওখানে গর্ত করছি, ওখানে আবার হালকা পাতলা সার দিয়ে আমি লাগিয়ে ফেলছি। ট্রাক্টর দিয়ে চাষও দিই নাই, ওটাকে শোধনও করি নাই, কিছু করি নাই। পুরান গাছের ভিতরে লাগিয়ে দিচ্ছি। যেহেতু ওটা আগের থেকে জীবাণু ছিল ওটার গোড়ায়। তো সে কারণে আমার প্রজেক্টটা সম্ভবত এবছর আমার লস হয়েছে ৪,০০০ গাছ। তো যেখানে আমার প্রায় ১৪ লাখ টাকা ইনভেস্ট ৪,০০০ গাছের পিছনে। তো সব মিলে ২ লাখ টাকা উঠবে না। পুরোটাই লস। তো এজন্য শিক্ষণীয় বিষয় আছে আসলে, যে চাষে করি না কেন আমরা মাটিটাকে ১ম এ শোধন করতে হবে। ১ম এ চুন দিয়ে শোধন করতে হবে। মুরগির বিষটা, গোবর যেটাকে দেওয়া হয় সেটাকে ভালো করে শ্বাস দিয়ে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে ড্রেন করে লাইন করে গাছ লাগাইতে হবে। যখন তখন সামান্য একটু গর্ত করলাম, ডাইলা দিয়ে লাগাই ফেলালাম, এভাবে হলে কৃষি হবে না। কৃষির অনেকগুলো শিখে আমি আজকে ৮ বছর ধরে কৃষি নিয়ে কাজ করতেছি। তারপরেও আমি এখনো 1-2 বাচ্চার মতো। এখনো আমার ভুল হয়। দেখেন আমি ৮ বছর পরেও কিন্তু আমি আজকে এই বছর আমি ভুলটা করছি ১২ লাখ টাকা। ১ম জীবনে যখন করছিলাম আমি জীবনে একটা সিমের বিচি লাগাই নাই। আমি বিদেশ থেকে আসছি। আইসা আমি কৃষিতে পা দিছি। ওই বছর আমার লস হয় নাই। ভালোই করছি। কিন্তু ৮ বছর পরে সবকিছু শিখার পরে আমার ভুলটা হইছে। তার মানে বুঝা গেল কৃষিতে আপনি ২০ বছর পুরানা হয়ে গেলেও আপনার শিক্ষার কোনো শেষ নাই। এটা মনে রাখবেন। যত করবেন তত শিখবেন, যত করবেন তত শিখবেন। এজন্য সবাইকে অনুরোধ, জেনে বুঝে ব্যবহার করবেন। কীটনাশক ব্যবহার করার সময়ও খুব সাবধান। ১৯ থেকে ২০ হলে গাছ জ্বলে যাবে, মারা যাবে। এটা ভালো আবার খারাপ। এটা অনেকগুলো দিক আছে। জেনে শুনে বুঝে কৃষিতে আসবেন এবং কি দরকার হলে আশেপাশে প্রজেক্ট থাকলে ভিজিট করবেন। তাদের সাথে সবসময় রিলেশন রাখবেন, সম্পর্ক রাখবেন। যখন তখন তাদের পরামর্শ নেবেন। এগুলো নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ কৃষিতে প্রফিট আছে। আমি ওইদিন কালকে একটা গল্প বলছিলাম, আমার পাশে একজনে ৭ বিঘা শসা লাগাইছে। ডিসেম্বর মাসে লাগাইছে। একজনের সাথে বাজে ধরছে যে আমি এই বছর শসা থেকে ৭ বিঘা থেকে ৩০ লাখের উপরে তুলবো, বিক্রি করবো। তো আরেকজনে বলছে, জাফর নামের একজন, উনিও মার্চেন্ট পার্টি, বলছে যদি ৩০ লাখের উপরে তুলতে পারেন আপনাকে আমি ১,০০০ লোক খাওয়াই দিব, শ্রমিক খাওয়াবো। আমাদের ওখানে পাহাড়ি অঞ্চলে যে শ্রমিকগুলো আছে ১,০০০ শ্রমিককে আমি দাওয়াত করে খাওয়াবো। তো উনি বলছে কি ঠিক আছে আমি তাহলে বাজি।
বাজি লাগার পরে উনি 40 লাখের উপরে উঠেছে 7 বিঘা জমি থেকে। রমজানের 15 তারিখ থেকে যখন 80 টাকা কেজি নামছে এই বছরে 2025-এ নাকি গেছে রমজান, হ্যাঁ 25-এ রমজান 15টার পর থেকে কিন্তু শসার কেজি 80 টাকা, 90 টাকা, 70 টাকা হয়ে গেছে। উনি প্রথম মার্কেটে আনার সাথে সাথে 70 টাকা, 80 টাকা কেজি। 2 কেজি হইলেও তো আপনার একটা গাছ থেকে 160 টাকা। হিসাব করেন এবার 7 বিঘাতে কত হাজার টাকা আসে। ব্যাপার না 40 লাখ, আমি হিসাব করে ক্যালকুলেশন করে দেখছি 40 লাখ ব্যাপার না। তো পরে 1000 লোককে উনি দাওয়াত করে খাওয়াইছে পুরো এলাকাকে। ওর নাম দিচ্ছে কি ছেলের আকিকা হিসেবে খাওয়াইছে। আসলে উদ্দেশ্য ছিল ওইটা, বাজেতে হেরে যাওয়া। উনিও কোটিপতি খাওয়াইছে। এবার বুঝেন 7 বিঘা জমি করতে সর্বোচ্চ 7 লাখ টাকা তার খরচ হয়েছে, সর্বোচ্চ কিন্তু তিনি 40 লাখের উপরে উঠেছে কৃষি থেকে। 1.5 কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি করতেছে উনি শুধু কৃষি প্রজেক্টের টাকা দিয়া। ওর কিন্তু সার কীটনাশকের দোকান আছে, নাম হচ্ছে ইকবাল, কিন্তু ও ওখান থেকে 1 টাকা ধরে নাই। আমি নিজে গিয়ে তার বাড়ি দেখে আসছি, ডুপ্লেক্স বাড়ি। 1.5 কোটি টাকার উপরে খরচ, সব টাকা এই শশা ক্ষেত থেকে। ও 200 জন শশা করে। এই জন্য বলতেছে কৃষিতে লাভ আছে, প্রচুর লাভ। 1 টাকা ইনভেস্ট করবেন 10 টাকা আসতে পারে জেনে বুঝে করলে। আবার আমার মতন ভুল করলে আগে বুঝে না করতে লাগাই দিলে চাষ না করে 12 লাখ টাকা খরচ করলে মানে বিটা মাটি বিক্রি করা লাগবে। বাস্তব ঘটনা এটা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ জেনে বুঝে করেন, খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি আমরা যেন মানে ভাই আমরা সাবজেক্টের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের কথা ছিল 1 মিনিট করে আমরা আজকে কি শিখেছি। আমরা আজকে তো আর ওই জায়গায় যাব না। গল্প আমরা কালকে শুনে নিয়েছি। আমাদের নেক্সট একটা আইডিয়া আছে। আমরা আজকে একটা গ্রুপ মানে কি করব একটু আছে, বাট 1 মিনিটে শেষ করে। এই যে ভাই, আমরা আজকে গল্প না ভাই করি। এই যে ক্যামেরা এদিকে। আসসালামু আলাইকুম, আমি রাশেদ মাহমুদ নিলয়। আমাকে চেনেন, কালকে দিনা সবার সাথে পরিচিত হয়েছে। আচ্ছা, মূলত হচ্ছে কি আমাদের একটা বিষয় নিয়ে ছাড়ের সবগুলা ক্লাসে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি আর একটু জানার ইচ্ছা ছিল যে আমাদের শুধু একটা বিষয় নিয়ে জানাইছে যে হচ্ছে 3টা ফসল কিভাবে করে। এইভাবে যদি আরো কয়েকটা যদি জিনিস আমাদের যদি আরো মানে অপশন দিয়ে যদি 4-5টা জিনিস এইভাবে বলতো, তাহলে আমরা একটা থেকে একটা চুজ করতে পারতাম। একটা জিনিস হচ্ছে আমার হচ্ছে এখানে ইয়া ছিল, কিন্তু বারবার আমি এই প্রশ্নটা বারবারই করছিলাম, কিন্তু স্যারে তারপর আর অন্য ইয়াতে যায় নাই, ওইটাই করছে। যেমন এই ভাই ওই যে মুরগির বিষটার কথা বললো, এটাও কোনো আমরা বারবার হচ্ছে ইয়া করার পরে স্যার হচ্ছে ফোর্স করার পরে হচ্ছে তারপরে এটা বলছে প্রয়োজনীয় যে জিনিসটা। যেমন আমরা হচ্ছে আমি আবারও বললাম যে হচ্ছে 2-3টা যদি আমাদের যদি ব্যবসার কথা বলতো, তাহলে আমরা একটা বেছে বা আর একটা কোনটা ভালো হবে, আমাদের উপযোগী কোনটা আমাদের এলাকার জন্য, এটা সবাই জানতো। অতএব আমরা এটা মানে জানার জন্য আমি বারবার এই প্রশ্নটা করছিলাম। তবে সব মিলে ক্লাসগুলো খুবই ভালো ছিল। নতুনত্ব ক্লাস ছিল যে আমরা হচ্ছে কিভাবে সার্টিফিকেট গুলা হচ্ছে এই সম্পর্কে আমাদের একদম ধারণাই ছিল না, কিন্তু আজকে দিনে অনেকটা ধারণা নিতে পারছি। যারা যারা ইনপুট করতে চায় বা হচ্ছে এটা নিয়ে ইয়া করতে চায়, তারা এটা অবশ্যই তাদের আরো বেশি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। মূলত মুক্তার ভাইয়ের কোশ্চেনটা কি আবার করেন। কোশ্চেনটা হচ্ছে আজকে আমরা মানে আমাদের প্রত্যাশাটা কি ছিল, কালকে থেকে আজ পর্যন্ত আমাদের অর্জনটা কি, আর কি কি আমরা বাকি সময়টা হ্যাঁ, প্রত্যাশা দিতে যে এই পারি। কথাটা বলতেছেন আপনি, সেটা হচ্ছে কি যে এখানে কালকে আসছি দুপুরে ইনফরমেশন ভাত গ্যাদার খাবো। করার জন্য, অবশ্যই। যেটা মূল টার্গেট আমাদের। আমাদের সে। তো অবশ্যই 2টা ক্লাস ইনফরমেটিভ ছিল। তো প্রথম ক্লাসটা হচ্ছে আপনার কিভাবে আমরা ক্রপস উৎপাদন করব সে বিষয়ে আর কি বলা হয়েছে। আর দ্বিতীয় ক্লাসটাই বলা হয়েছে যে কিভাবে আমরা উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করব। এই 2টা বিষয়ে মূলত মানে বলা হয়েছে। এই 2টা বিষয়ে মানে ডিটেলস আর কি। সবকিছু আমি একটু একটু জানতাম, কিন্তু ডিটেলসে সবকিছু জানা হয়ে গেল আর কি। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি তৌফিক। আজকে আমরা যে দুইটা স্যারের যে 2টা সেশন করলাম, এই সেশনের মধ্যে প্রথম যে সেশনটা আমরা করলাম, ওতে আমার সবচেয়ে ভালো যে পার্টটা লাগছে কোটিপতি হওয়ার পার্টটা। কারণ আমি কমার্শিয়াল ফার্মিং করতে চাচ্ছি, মানে আমি এত কিছু দিকে তাকাবো না, যেদিকে আমার লাভ বেশি হবে আমি সেদিকে যাব। এটা স্ট্রেট কাট কথাবার্তা। আর সেকেন্ড যে সেশনটা হইলো, ওখানে গ্যাপ নিয়ে কথা বললো। কারণ আমি কমার্শিয়াল করব, কিন্তু সেটা আমাকে ভালোভাবে করতে হবে, এবং মানে যেটা মানুষের জন্য উপকার হবে, যেটা মানে আরেকজনের ক্ষতি না হবে, ওই টাইপ যদি গ্যাপ। এর আগেও আমি গ্যাপ সম্পর্কে হালকা পাতলা ধারণা ছিল, কিন্তু আজকে একটা ভালো নলেজ পাইলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি তুহিন। আজকের ক্লাসের বিষয়টা, মেহেদী স্যারের বিষয়টা অনেক বেশি ভালো লাগছে, কিন্তু মেহেদী স্যার যদি আরো পর্যাপ্ত সময় দিত, তাহলে আমার কাছে মনে হয়েছে আরো কিছু অনেক জানার ছিল। কারণ
আর মেহেদী স্যার অনেক সময় দেওয়া দরকার। এই ১ ঘন্টা ২ ঘন্টা মেহেদী স্যারের কাছে কিছুই না। এটা একদম মানে প্রাথমিকও না, কিছুই না। হ্যাঁ? মানে ক থেকে ঙ পর্যন্ত যদি বলি তাহলে কও না, কিছুই না। আর নোমান স্যারের বিষয়টা এই সার্টিফিকেশনটা আসলে যারা এক্সপোর্ট ইম্পোর্ট এর বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত, মানে বাইরে চিন্তা ভাবনা করে, প্লাস হলো যে আমরা ISO থেকে শুরু যতগুলো সার্টিফিকেশন দেখলাম, বাহিরের দেশে কিন্তু সবাই কিন্তু এই সার্টিফিকেশন গুলো খুব ফলো করে। একমাত্র আমরাই বাঙালি কোনো কিছু ফলো করি না। সবকিছুর মধ্যে ভেজাল করি, হ্যাঁ? এই ২ টা জিনিস যতটুকু জানছি, সার্টিফিকেশনটা আগে জানতাম না। মানে আমাদের দেশে এইভাবে হয়। এখন এটাও জানলাম। আর যদি মেহেদী স্যারের ক্লাসটা পর্যাপ্ত পাইতাম তাহলে আরো কিছু বলতে পারতাম আরকি, হ্যাঁ? এই আরকি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল ইসলাম মন্ডল। আসলে আমাদের ট্রেনিং পিরিয়ডটা খুবই অল্প। যদিও স্যারেরা আ খুব সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছে বা করবে। তা সত্ত্বেও আমরা আমাদের কৌতূহল থেকে প্রশ্ন করতেই পারি বা করব। তাহলে হয়তোবা আমরা আরো অনেক কিছু জানতে পারব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। আমি নাহিদ হোসেন জয়পুরহাট থেকে আসছি। তো মূলত আজকে আমাদের যেটা প্রতিপাদ্য বিষয় যে আসলে আজকে আমরা কি অর্জন করলাম, সেটা হচ্ছে আমি সহজ কথায় বলতে চাই যে এটা হচ্ছে আমাদের ৩ দিনের কোর্স। আসলে বেসিক কিছুই অবশ্যই তারা জানাবে আমাদের, শুধু ক্লুটা দিবে। যদি আমাদের আগ্রহ থাকে রিসার্চ করে আমাদের বের করতে হবে। এটাই তাদের উদ্দেশ্য। বিস্তারিত কিছু আমরা এখান থেকে জানতে পারবো না। তাদের কাছ থেকে আমরা কোয়েশ্চেন নিতে পারবো। এই কোয়েশ্চেন অনুযায়ী এখন আমাদের অনলাইন, Google, AI যেকোনো মুহূর্তে সহজে আমরা এর উত্তর বের করতে পারবো ইনশাল্লাহ। তো আগামীকালকে আমরা সবাই চেষ্টা করবো যে পরপর কোশ্চেন না করে তাদের কাছ থেকে কোশ্চেন নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। তাহলে আরো ভালো কিছু আমরা জানতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রায়হানুর রহমান দীপ্ত ময়মনসিংহ থেকে আসছি। আজকে আমাদের ২ টা সেশন হইছে। তার মধ্যে হচ্ছে মেহেদী মাসুদ স্যারের সেশনটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে। আর স্যারের সেশন থেকে আমি যেটা শিখতে পারছি এটা হচ্ছে আমরা মাল্টি ক্রপিং সম্বন্ধে সবাই জানি। কিন্তু কোন ভ্যারাইটিটা আগামী ১০ বছর পরে আমাদের মাল্টি ক্রপিং এ লিড দিবে বা কোন ভ্যারাইটিটা চাষ করলে আমরা আগামীতে ভালো করব। আমরা তো Facebook, YouTube এ বিভিন্ন ভ্যারাইটি দেখে আমরা করি। কিন্তু আমরা ভাবি না যে ৫ বছর পরে ভ্যারাইটিটা আমার দেশের জন্য সাস্টেনেবল বা এটা আমার প্রোডাক্টটা সাস্টেনেবল হবে কিনা। এই যে আগামী জেনারেশনের জন্য বা আগামী ২-৪ বছর পরে যে কোন ভ্যারাইটিটা করে আমি লাভবান হব, এই জিনিসটা আমি খুব ভালো করে শিখতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসছি টাঙ্গাইল মির্জাপুর থেকে। আমার নাম হাবিবুর রহমান। আমি এই কৃষি সেক্টরে একেবারেই নতুন। আসছি আমি নতুন কিছু শেখার জন্য। তো আমার এক্সপেকটেশন ছিল এমন যে প্রত্যেকদিন হয়তোবা থিওরিক্যাল কিছু হবে, লেকচার শুনতে পারবো, প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালও কিছু থাকবে। কারণ প্র্যাকটিক্যালটাই আসল জিনিস এই কৃষিতে। তো আমি মনে করি এই কৃষি থেকে বিপ্লব ঘটানো সম্ভব। কৃষিতে যদি আমরা ভালোভাবে মনোনিবেশ করতে পারি তাহলে এমন সম্ভব, কোটিপতি হওয়া সম্ভব। শুধুমাত্র আমাদের দেশে যেটাকে কৃষিকে খুব অবহেলার চোখে দেখা হয়। কৃষিকাজ মানুষ কেন করবে? আসছি, শিখবো, সবার সাথে কমিউনিকেশন হবে, দেখা হবে, কথা হবে। আস্তে, আস্তে যে প্রশ্ন থাকবে। ৩ দিনের সেশন তো। ৩ দিনে তো আহামরি অনেক কিছু শেখা হবে না। এটা মাসুদ স্যারই বলছে। যতটুকু আমাদের প্রশ্ন জাগবে, কিছুটা জানতে পারবে থেকে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হবে। আমরা গুগল করব, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল থাকবে, তৈরি হবে। এদের মাধ্যমে আমরা আস্তে, আস্তে জানতে পারবো, আমাদের ডেভেলপ হবে। আশা করি আমরা ভালো কিছু শিখতে পারবো। এর মাধ্যমে অনেক কিছু লাভবান হবে আমাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব ইসলাম বগুড়া থেকে। যাই হোক, সব আলোচনা গতানুগতিক ছিল। তবে একটা বিষয় আমাকে হিট করছে, সেটা হলো আমরা জাতি হিসেবে এ একটা পর্যায়ে যাব। সেটা ২০২৯ সাল নাগাদ। তো সেখানে ওই অর্জনটা আমরা করার পরে আমাদের যে সম্ভাব্য যে হুমকি বলি আর চ্যালেঞ্জ বলি, সেটা আমরা কিভাবে মোকাবেলা করব? আ মোকাবেলার দিক নির্দেশনাটা ওনাদের ওইভাবে ছিল না। হয়তোবা বাংলাদেশের গভর্নমেন্ট থেকেও বিষয়টা ওইভাবে ওনারা এখনো আ মানে রিসার্চ বলি আর যেটাই বলি ওইভাবে হয় নাই। যে আমাদের সম্ভাব্য এই চ্যালেঞ্জটা আমাদের আছে, তো সেটা আমরা কিভাবে উতরাইবো? তো এটা আমার মনে হয় মানে এখনই সময় আমরা ওইটা কিভাবে ট্যাকেল দিব, ওই বিষয়ে ব্যক্তি পর্যায়ে সরকার, বেসরকারি মানে যাবো আমরা যেভাবে পারি। ওই বিষয়টাকে মানে ফেস করার জন্য আমরা যেন প্রস্তুতিটা নিতে পারি এখন থেকে। তাইলে দেন আমরা সব জায়গায় ভালো করব। কারণ তাছাড়া আমাদের ওখানে স্যার যেভাবে বলছে আমরা প্রতিটা সেক্টরে ফল করব। তো সেটা অনেক বড় একটা ধাক্কা। কারণ আমরা বাইরের দেশে
রপ্তানি করতে গেলে যাদের সঙ্গে যারা আমাদের যারা কম্পিটিটর, তাদের তো ওই সময়টা তারা ওই ধাক্কায় থাকবে না, তারা আমাদের মার্কেটটা দখল করে নিবে। আমরা ওই উৎপাদনের সঙ্গে ওই সেলের যে টাকাটা ওটা কম্পেয়ার করতে পারবো না, মানে একটা বিশাল একটা ওখানে খাত তৈরি হবে, সেখানে আমরা নিমজ্জিত হয়ে যাব। এখনই সময় আমাদের প্রস্তুতি নেওয়ার। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ নীলফামারী থেকে আসছি। তো আমরা আজকে যে দুইজন মহোদয় স্যারের ক্লাসে ছিলাম, স্যাররা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। তো এখান থেকে আমরা একটা বিষয় নিয়ে আমি খুব বেশি হতাশ হয়েছি। নোমান স্যার বলেছে যে আমরা যদি অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে যাই, নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, তো আমরা এখানে বিভিন্ন বাধার সম্মুখীন হব। সেটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আমার ওই জমিটা যেখানে আমি 40-50 বছর ধরে শুধু রাসায়নিক ব্যবহার করে আসতেছি, ওই জমিটাকে আমি নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নিয়ে আসতে গেলে আমার 10 বছর সময় লাগবে, হয়তোবা কিছু কম বেশি। স্যার একটা আইডিয়া দিছে। তো এই সময়টা আমাদের জমিটা কিন্তু ফেলে রাখা সম্ভব না, আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়তেছে। তো আমরা এক্ষেত্রে বিকল্প ওয়ে কি পাইতে পারি যেখান থেকে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারবো? কারণ আমাদের দেশের সব জমিই তো দেখা গেছে এরকম যে রাসায়নিক দিয়েই ভরা। সেই জমিটা নিরাপদ হতে সময় লাগবে 8-10 বছর। তো এই ক্ষেত্রে মানে আমি মনে করি যে সরকার পর্যায়ে এবং আমাদের যে স্যারেরা আছে, বিভিন্ন গবেষকরা আছে, তাদেরকে এই বিষয়টা নিয়ে খুব দ্রুত করা দরকার। না হলে আমরা কৃষি কৃষি সেক্টরে কোনোভাবেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আগাইতে পারবো না। তো এই বিষয়টা মনে করি যে খুব গুরুত্বের সহিত দেখা দরকার। ভাই এখানে আমি একটা বিষয় অ্যাড করি। ভাই একটা বিষয় বলছে যে জমিটা 8-10 বছর ফেলে রাখতে হবে। ফেলে রাখার বিষয় কিন্তু এখানে নেই। কারণ আপনি কন্টিনিউয়াসলি উৎপাদন করতে পারবেন, কিন্তু ওই প্রসেসে উৎপাদন করতে হবে। করে দেন আপনি আস্তে আস্তে মাটির কন্ডিশনটা আপনি উন্নত করবেন। ওই প্রসেসটা মেনটেন করতে গেলে তো দেখা গেছে আমার উৎপাদন কমে যাচ্ছে আরো। উৎপাদন প্রসেস হ্যাঁ মেনটেন সেটা তো করতে অবশ্যই গেলেই চ্যালেঞ্জ তো উৎপাদন আছেই। কমে যাচ্ছে। এই হ্যাঁ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটার আছে। কথাই আমি বলতেছি। এটার বিকল্প আমরা তাড়াতাড়ি কি পেতে পারি? সারা তাড়াতাড়ি তো বিশ্বের আপনার সাথে তাল রাসায়নিক। মিলিয়ে আমরা কিভাবে অর্গানিকের কথাই বলতেছেন। নিরাপদটাই পাবো আমরা, তবে তাড়াতাড়ি কিভাবে পেতে পারি? আমরা 10 বছর অপেক্ষা করলে তো বিশ্ব আরো আগায় যাবে। তখন ওরা যাবে আল্ট্রা প্রযুক্তিতে, আমরা থাকবো মডার্ন প্রযুক্তিতে। তাহলে আপনাকে ওই এই যে ক্ষেত্রে বিকল্প আপনি যেটা আল্ট্রা হাই ডেনসিটি বা কি যেন হাইড্রোপনিক্স যেটা বললেন, এরকম কিছু বিকল্প ওয়েতে আমাদের যাইতে হবে। বিকল্প পদ্ধতিটাই আমরা চাচ্ছি। আচ্ছা আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট যে স্যার কথা বলেছিলেন তার একটা ব্যাপারে আমি বলবো। সে খুব স্পেসিফিক চলে গিয়েছিল। এখানে কিন্তু আমরা উদ্যোক্তা আছি বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গা থেকে। সো সে যদি একটা ওভারভিউ দিত তাহলে ভালো হতো। এটা হচ্ছে একটু নেগেটিভ দিক বললাম। বাট পজিটিভ দিক হচ্ছে সে একটা জায়গায় যখন স্পেসিফিক হয়েছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা প্রজেক্টে কতটা স্পেসিফিক হইতে হবে। আমরা যে প্রজেক্টেই যাই কতটা স্পেসিফিক জানতে হবে, এই নলেজটা গ্যাদার করার একটা ওয়ে বা টেকনিক আমরা জানছি। হয়তো লং সেশন হলে আমরা আরো বেটার জানতে পারতাম। আচ্ছা, সেকেন্ড কথা, সেকেন্ড যে স্যারটা ছিলেন সে মোটামুটি এক্সপোর্টের দিকে খুব ভালো ওভারভিউ করছেন। আরো সময় পেলে আরো বেটার কিছু করতেন, এবং আমার মনে হয় যে প্রথম স্যারের থেকে বেটার পেয়েছি সেকেন্ড স্যারের কাছে। বাট দুইটা জায়গায় টাইমটা যদি একটু বেটার পাইতাম আমার মনে হয় আরো বেশি কিছু জানতে পারতাম। থ্যাংক ইউ। আমি একটু একটু শেষ করবেন না? যেহেতু মানে দুইটা স্যার সম্পর্কে একটা কিওয়ার্ড বলি। যেমন মেহেদী মাসুদ স্যারের কাছে মানে ফার্স্ট যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, তখন ভুলে গিয়েছিলাম। এক কথা যদি বলি স্যারের সম্পর্কে, স্যার বলছিলেন যে আনারস গাছ লাগালে আনারসের যখন 35টা পাতা হবে তখন পিজিআর দিতে। এই যে টোটালি ধরেন একটা ক্যালকুলেশনের বিষয়, এটা আমার কাছে খুব মানে ভালো লাগছে। আর নোমান স্যারের একটা বিষয় লাগছে যে যেহেতু আমাদের মানে বাংলাদেশের অধিকাংশ সরিষাতে কি আছে, ইউরিক অ্যাসিড আছে। তো উনি মানিকগঞ্জের সরিষা যে 18, হ্যাঁ বাড়ি 18, এই বাড়ি 18 কথা বললেন। তো সেই হিসেবে আমার মনে হয় যে আমরা ব্যক্তিগতভাবে পরিবারের জন্য যদি সরিষার তেলের প্রয়োজন হয়, আমরা এটা কোনোভাবে যদি কালেক্ট করতে পারি, সেটা মানে আমাদের পরিবারের চাহিদাটা যদি মেটাতে পারি, তাও মনে হয় আমাদের জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ একটা কথা বলি, কেউ যে কথা বললোই না,
শুরুতে যে ম্যাডামটা উপস্থাপনা করছেন ওনাকে খুব ভালো লাগছে। উনি খুব- এটা